একবার ভাবা যাক, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, একটা নির্জন রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। হঠাৎ করেই, একদম হুট করে, গাড়ির জিপিএস কাজ করা বন্ধ করে দিল। আর ঠিক সেই মুহূর্তেই কেউ কিচ্ছু না করতেই গাড়ির রেডিওটা নিজে থেকেই অন হয়ে গেল। আর সেখানে বাজতে শুরু করল অদ্ভুত, একদম গা ছমছমে বিকৃত সুরের একটা নার্সারি রাইম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। ভাবলেই তো গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? ঠিক এরকম একটা হাড় হিম করা দৃশ্য দিয়েই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের এই রোমহর্ষক গল্প। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটা দারুণ সাইকোলজিক্যাল আর সুপার ন্যাচারাল থ্রিলার নিয়ে, যেখানে পড়তে পড়তে লুকিয়ে আছে ফ্ল্যাশব্যাক আর দারুণ সব রহস্য। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে মানুষের মনের গভীরের অপরাধবোধ, পুরনো কোনো ভয়ঙ্কর স্মৃতি আর অশরীরী আত্মারা মিলে একদম নিখুঁত একটা ভয়ের ফাঁদ তৈরি করে। ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। আমাদের প্রথম অধ্যায়, এক ভয়ঙ্কর প্রত্যাবর্তন। একটা ছিমছাম সাধারণ রোড ট্রিপ কিভাবে চোখের পলকে আক্ষরিক অর্থেই একটা দুঃস্বপ্নে পরিণত হয়, সেটা এখানে খুব স্পষ্টভাবে দেখা যায়। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারব বিপদের শুরুটা কিন্তু হয়েছিল ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে। প্রথমে জিপিএস ভুল রাস্তা দেখাতে শুরু করল, এরপর ওই যে বললাম রেডিওতে সেই অদ্ভুত নার্সারি রাইম। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে ঠিক তখনই, যখন মাঝ রাস্তায় হঠাৎ করে গাড়ির সামনে এক রহস্যময়ী নারীর আবির্ভাব হয়। আর তার জেরে ঘটে যায় এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। সত্যি বলতে এগুলো কিন্তু নিছক কোনো যান্ত্রিক ত্রুটি বা কাকতালীয় ব্যাপার ছিল না। এগুলো ছিল অন্য এক অন্ধকার জগতে পা রাখার স্পষ্ট সংকেত। এখানে পুরো টাইম লাইনটা একটু মিলিয়ে দেখা যাক। ভিন্ন ভিন্ন সময়ের আলাদা সব ট্র্যাজেডি কিভাবে বর্তমানের সাথে এসে ধাক্কা খাচ্ছে, সেটা বোঝাটা খুব জরুরি। প্রথমে দেখি, অতীতের একটা সময়ে অনামিকার মৃত্যু ঘটে। তারপর আজ থেকে ঠিক 10 বছর আগে সোনিয়ার ভাই ভিকি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। এরপর মাত্র 3 মাস আগে ঘটে মায়ার সেই মারাত্মক দুর্ঘটনা। আর সব শেষে বর্তমানে সোনিয়া আবার ফিরে আসে সেই শেরগড়েই। দেখে মনে হতে পারে ঘটনাগুলো আলাদা, কিন্তু আসলে এই প্রতিটি ঘটনাই এক অদৃশ্য ভয়ঙ্কর সুতোই গাঁথা। পুরোটাই যেন একটা বড় পাজল মেলানোর মতো ব্যাপার। এবারে আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়, 10 বছরের পুরনো রহস্য। গল্পের এই পর্যায়ে একজন অন্ধ মানুষ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেন, আর সেটা হলো আটকে পড়া আত্মা বা ট্র্যাপড সোল। বিষয়টা আসলে কি? এটা হলো এমন এক অশান্ত আত্মা যে কিনা মরণশীল এই পৃথিবী আর পরকালের ঠিক মাঝখানে কোথাও আটকা পড়ে আছে। সে অবিরাম কষ্ট পাচ্ছে আর শুধু মুক্তির উপায় খুঁজছে। শুনলে অবাক হতে হয়, সোনিয়ার ভাই ভিকি কিন্তু ঠিক এভাবেই গত 10টা বছর ধরে আটকে আছে। নিজের বোনকে বাঁচাতে গিয়ে সে নিজের জীবন উৎসর্গ করেছিল ঠিকই, কিন্তু তারপর থেকে সে শুধুই যন্ত্রণায় ছটফট করছে। এই পয়েন্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একই মর্মান্তিক ঘটনা, কিন্তু দুজন মানুষ সেটাকে কিভাবে সম্পূর্ণ আলাদাভাবে সামলেছে, সেটাই এখানে দেখার বিষয়। একদিকে রয়েছে সোনিয়া, যে কিনা মানসিক ট্রমা থেকে নিজেকে বাঁচাতে 10 বছর আগের সেই ভয়ঙ্কর রাতের কথা পুরোপুরি নিজের মন থেকে মুছে ফেলেছিল, যাকে আমরা চিকিৎসার ভাষায় অ্যামনেশিয়া বলে থাকি। আর অন্যদিকে রয়েছে মায়া, যে কিনা সব সত্য মনে রেখেছিল, কিন্তু স্রেফ ভয়ে সেটা লুকিয়ে রেখেছিল। একবার ভেবে দেখা যাক, মায়ার মনের ভেতর কী পরিমাণ অপরাধবোধ কাজ করছিল। এই তীব্র অপরাধবোধের কারণেই কিন্তু মৃত্যুর পর তাকে ভূত হয়ে ফিরে আসতে হয়, যাতে সে অন্তত সোনিয়াকে সাহায্য করে নিজের ভুলের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে। আসলে এটা শুধু কোনো ভূতের গল্প নয়, চরম মানসিক আঘাত মানুষের মনকে কিভাবে দুটো সম্পূর্ণ আলাদা মেরুতে নিয়ে দাঁড়ায়, এটা তারই একটা দুর্দান্ত মনস্তাত্ত্বিক উদাহরণ। আমাদের তৃতীয় অধ্যায়, অনামিকার যন্ত্রণাদায়ক কাহিনী। এবারে আমরা জানব মূল খলচরিত্রের পেছনের গল্পটা, যা এক অর্থে বেশ মর্মান্তিক। অনামিকা পেশায় ছিল একজন অত্যন্ত কড়া স্বভাবের গৃহশিক্ষিকা। তার মেজাজ এতটাই রুক্ষ ছিল যে একসময় অভিভাবকরা তাদের বাচ্চাদের তার কাছে পাঠানোই বন্ধ করে দেয়। কিন্তু তার জীবনের সবচাইতে বড় আর চূড়ান্ত ধাক্কাটা ছিল অন্য জায়গায়। তার নিজের ছেলে অজয়কে আইনিভাবে নিজের কাছ থেকে হারিয়ে ফেলা। মানসিক অবসাদের কারণে কোর্ট তাকে তার ছেলের কাস্টাডি দেয়নি। এই তীব্র শোক অনামিকা কোনোভাবেই মেনে নিতে পারেনি এবং শেষমেশ সে আত্মহত্যা করে। কিন্তু মৃত্যুর পর কি হলো?
নিজের এই ভয়ঙ্কর একাকিত্ব ঘোচানোর জন্য সে একের পর এক বাচ্চাদের আত্মাকে অপহরণ করে নিজের কাছে আটকে রাখতে শুরু করল। এই গল্পের পেছনের যে আসল ভয় সেটা কিন্তু কোনো দানবের ধ্বংসলীলা নয়, সেটা হলো একজন মায়ের বুক ফাটা হাহাকার আর তীব্র শোক। একটু খেয়াল করলেই বোঝা যায়, বলা হচ্ছে ছেলে এবং সবকিছু হারানোর পরেও একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে কারো থেকে দূরে থাকতে চায়নি। সত্যি বলতে সে তার একাকিত্ব কাটাতে এতটাই মরিয়া হয়ে পড়েছিল যে সে আর কাউকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতে চায়নি। একটা মানুষের মানসিক অবস্থা কতটা ভেঙে পড়লে সে মৃত্যুর পরেও এমন একটা কাজ করতে পারে, সেটা একবার ভেবে দেখার মতো বিষয়। চলে এসেছি চতুর্থ অধ্যায়, আত্মাদের মুক্তি। ভিকি আর তার মতো বাকি যেসব আত্মারা আটকে আছে তাদের মুক্ত করার পুরো প্রক্রিয়াটা কিন্তু আক্ষরিক অর্থেই প্রাণঘাতী। এর জন্য বেশ কয়েকটা নির্দিষ্ট ধাপ পার হতে হবে। প্রথমত, সোজা সেই অভিশপ্ত বাড়িতে প্রবেশ করতে হবে। দ্বিতীয়ত, ঘরের ভেতর লুকিয়ে রাখা বাচ্চাদের কঙ্কালগুলোকে খুঁজে বের করতে হবে। তৃতীয়ত, সেই কঙ্কালগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। আর সবশেষে, যেটা সবচেয়ে কঠিন কাজ, অনামিকার প্রাপ্তবয়স্ক ছেলে অজয়কে তার মায়ের সেই রাগী অশরীরী আত্মার মুখোমুখি হতে হবে। পুরোটাই যেন জীবন নিয়ে ছিনিমিনি খেলা। পুরো গল্পের এবং আমাদের আজকের এই বিশ্লেষণের সবচেয়ে আবেগঘন ক্লাইম্যাক্স কিন্তু এটাই। যখন অনামিকার আত্মা ক্ষোভে ফেটে পড়ে, আক্রমণ করতে ছুটে আসছে, ঠিক তখনই অজয় তার নিজের ছোটবেলার একটা ছবি মায়ের সামনে তুলে ধরে। সে কোনো মন্ত্র বা তন্ত্র দিয়ে নয়, বরং স্রেফ নিখাত ভালোবাসার মাধ্যমে তার মায়ের এই অভিশাপ ভাঙার চেষ্টা করে। সে বলে ওঠে, মা, তোমার আত্মা যেন শান্তি পায়। ঠিক এই কথাটার পরেই ম্যাজিকের মতো কাজ হয়। অনামিকার সেই অশরীরী হিংস্র সত্তা একদম শান্ত হয়ে যায়। অবশেষে কঙ্কালগুলো পুড়িয়ে ফেলা সম্ভব হয়, আর ভিকির আত্মাও এত বছরে বন্যিদশা থেকে চিরতরে মুক্তি পায়। এবার আমাদের শেষ অংশ, পঞ্চম অধ্যায়, গল্পের ভয়ঙ্কর সমাপ্তি। এতক্ষণ ধরে চলা সমস্ত বিপদ আর মৃত্যুর হাতছানি পার হয়ে আত্মাদের মুক্তি দিয়ে সোনিয়া যখন আকাশের সাথে আবার গাড়িতে বসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, আমরাও যখন ভাবছি যে যাক, সব সমস্যার বোধহয় এবার সমাধান হলো, ঠিক তখনই ঘটে আসল চমকটা। আকাশ হঠাৎ করেই বলে ওঠে, আরে, এভাবে কিভাবে বলে দিই, এটাই তো আমার সারপ্রাইজ ওয়েডিং গিফট। একটু দাঁড়ান, কথাটা চেনা চেনা লাগছে না? একদম তাই, এই হুবহু একই কথাগুলো আকাশ ঠিক গল্পের শুরুতেও ট্রিপে বের হওয়ার সময় বলেছিল। এই একটা মাত্র বাক্য যেন পুরো গল্পের মোড় 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তাহলে প্রশ্ন জাগে, পুরো বিষয়টা কি আসলে একটা অন্তহীন লুপ? তারা কি আদৌ কখনো সেই অভিশপ্ত জঙ্গল থেকে বেরোতে পেরেছে, নাকি তারা বারবার অনন্তকাল ধরে এই একই ভয়ঙ্কর ঘটনার চক্রে ঘুরপাক খেয়েই চলেছে? এই গা ছমছমে উত্তর না পাওয়া প্রশ্নটা দিয়েই আমাদের আজকের বিশ্লেষণ আমরা শেষ করছি। একবার ভাবা যাক তো, যদি কারো জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নটা কখনো শেষই না হয়, তাহলে তার কি অবস্থা হবে? এটা নিশ্চিতভাবে ভাবিয়ে তোলার মতো একটা বিষয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।